জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় আজকের এই অনলাইন ক্লাসে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে আমি থাকবো। আমাদের কোর্স নম্বর আজকে 23-16-09। আমাদের কোর্সের নাম সমকালীন বিশ্বে সংখ্যালঘু মুসলিম। আর আমাদের আজকের লেকচার নম্বর 03। আমাদের আজকের লেকচারের শিরোনাম ইউরোপে মুসলিম সম্প্রদায়ের উদ্ভব ও বিকাশ। আর আজকে আমি তোমাদের সাথে থাকবো আমি যে মোস্তাফিজুর, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখবো আমাদের আজকের আলোচনায় বিষয় থাকবে যে ইউরোপে মুসলিম সম্প্রদায়ের কিভাবে উদ্ভব হয়েছিল, ইউরোপে মুসলিম সম্প্রদায়ের কিভাবে উদ্ভব হয়েছে এবং সেই উদ্ভবের পরে কিভাবে তাদের বিকাশ ঘটেছে ইউরোপে, আমরা সে সম্পর্কে দেখব। তার আগে আমরা এখানে ছোট্ট করে আমাদের যে আজকে আলোচনার বিষয় ইউরোপের সংখ্যালঘু মুসলিম, ইউরোপের মুসলিম সংখ্যালঘু বা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়, আমরা এখানে দেখবো আমরা যে গোটা ইউরোপের একটা মানচিত্র আমরা এখানে লক্ষ্য করতে পারছি, যে গোটা ইউরোপ মহাদেশের এখানে একটা মানচিত্র। এবং এই ইউরোপের মহাদেশের আমরা জানি যে অধিকাংশ দেশ খ্রিস্টান অধ্যুষিত এই ইউরোপ মহাদেশ, এবং ইউরোপ মহাদেশে খ্রিস্টান অধ্যুষিত মহাদেশের ভিতরে কিন্তু কিছু অঞ্চল হলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠতা আছে, এবং সেগুলোকে আমরা বলি যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইউরোপ। এবং আমরা সেই তাদের মানচিত্র একটা দেখে নিই। আমরা এখানে দেখছি যে মুসলিম অধ্যুষিত যে বলকান অঞ্চলে মুসলিম অধ্যুষিত সেই অঞ্চলগুলোর দেশগুলোর একটা মানচিত্র আমরা এখানে লক্ষ্য করছি। তো আমরা আলোচনায় প্রবেশ করি। তো আমরা দেখব যে ইউরোপে মুসলিম সম্প্রদায়, এখানে আমরা একটা তার আগে আমরা দেখি যে the presence of Muslims in one or another part of continental Europe goes as far back in the time of historical Islam. এটা হচ্ছে জর্জেন এস নেলসন মুসলিমস ইন ওয়েস্টার্ন ইউরোপ এই বই থেকে আমরা এই সংজ্ঞাটা আমরা পেতে পারি। আমরা আবার বলছি যে প্রেজেন্স অফ মুসলিমস ইন ওয়ান অর অ্যানাদার পার্ট অফ কন্টিনেন্টাল ইউরোপ প্রবাবিলিটি গোজ অ্যাজ ফার ব্যাক ইন টাইম অ্যাজ হিস্টোরিক্যাল ইসলাম। এটা আমরা পাবো যে জন এস নেলসন তার মুসলিমস ইন ওয়েস্টার্ন ইউরোপ, তার একটা বিখ্যাত বই, এই বইতে আমরা এই সংজ্ঞাটা পেতে পারি। তিনি বলছেন যে আমরা দেখবো যে ইসলামের প্রারম্ভ কাল হতে, ইসলামের সেই সূচনা কাল, ইসলামের প্রারম্ভ কাল হতেই মুহাম্মদ সাল্লাল্লাহু তার যে সুমহান বাণী এটা পৃথিবীর সমস্ত প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু তার অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু এর অনুসারীগণ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল, এবং এরই পথ ধরে এশিয়া এবং ইউরোপে, এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী স্থানে এই শান্তিকামী মহাদেশ ইউরোপেও মুসলমানদের আগমন ঘটেছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে ইউরোপীয় সভ্যতার ক্রমোন্নতির কারণে মুসলমানগণ ইউরোপকে তাদের ঠিকানা হিসেবে বেছে নিয়েছে। যেমন আলবেনিয়া, কসোভো, বসনিয়া, হার্জেগোভিনা এই রকম দেশে, এই পর্বতীয় ইউরোপিয়ান দেশে ইসলাম রাষ্ট্রধর্ম হলেও অধিকাংশ ইউরোপিয়ান দেশে মুসলমানগণ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে বিবেচিত। অধিকাংশ দেশে মুসলিমগণ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে বিবেচিত। সুতরাং আমরা দেখছি যে ইউরোপিয়ান অধিকাংশ খ্রিস্টান অধ্যুষিত একটা মহাদেশ, ইউরোপিয়ান অধিকাংশ দেশই খ্রিস্টান অধ্যুষিত, এবং এই খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছে, বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের সেখানে আবির্ভাব ঘটেছে, এবং তারা একসময় এখানে স্থায়ীভাবে বসবাস স্থাপন করেছে, এবং তারা সেখানে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে কিন্তু আজও টিকে আছে। আমরা এখানে দেখবো আরো বিস্তারিত ইতিহাস। যেমন ইউরোপে মুসলমানদের আগমনের কয়েকটা কারণ রয়েছে। যেমন ইউরোপ মহাদেশে মুসলমানদের আগমনের
আমরা যে কারণ দেখবো যে মানব স্থানান্তরের প্রধান দুইটা কারণ। ইউরোপে আমরা জানি যে অভিবাসিত হওয়ার পেছনে মানব স্থানান্তর একটি গুরুত্বপূর্ণ কারণ, এবং এই মানব স্থানান্তরের দুইটা কারণ বিখ্যাত। একটা হচ্ছে পুল ফ্যাক্টর আর একটা হচ্ছে পুশ ফ্যাক্টর। এই পুল এবং পুশ ফ্যাক্টরের মাধ্যমে কিন্তু মানুষ স্থানান্তর বা অভিগমন হয়ে থাকে। কারণ খ্রিস্টান ধর্ম অধ্যুষিত ইউরোপে মুসলমানদের আগমনের পশ্চাতে এই দুইটা বিষয় বিশেষ ভূমিকা রেখেছিল। পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর এবং পুশ ফ্যাক্টর, এটা হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত যে ইউরোপ মহাদেশে মুসলমানদের অভিগমনের পেছনে এই দুইটা কারণ উল্লেখযোগ্য। এবং অন্যান্য কারণগুলো আমরা যদি দেখি, অর্থনৈতিক কারণ, আমরা অর্থনৈতিক কারণগুলোর ভিতরে দেখি যে অর্থনৈতিক দিক দিয়ে ইউরোপিয়ান দেশগুলো আফ্রিকা বা এশিয়া আর মুসলিম অধ্যুষিত অঞ্চল অপেক্ষা অনেক বেশি সমৃদ্ধ। ফলে মুসলমানগণ উন্নত জীবন মান অর্জনের লক্ষ্যে ইউরোপে আগমন করে এবং ক্রমান্বয়ে গড়ে তোলে মুসলিম সম্প্রদায়। এই ইউরোপ মহাদেশে বা ইউরোপ অঞ্চলে গড়ে তোলে ক্রমান্বয়ে মুসলিম সম্প্রদায়। তেমনি ভাবে আমরা দেখেছি যে এখানে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু ইউরোপের মুসলিম দেশগুলো আফ্রিকা এবং এশিয়ার মুসলিম দেশগুলো কিন্তু অর্থনৈতিক দিকে তাদের থেকেও অনেক বেশি যে উন্নত হচ্ছে এই ইউরোপিয়ান ম্যাক্সিমাম বা অধিকাংশ দেশগুলো। সেজন্য মানুষ উন্নত জীবন মানের আশায় বা অর্থনৈতিক কারণে বা অর্থনৈতিক প্রয়োজন মেটাতে মানুষ কিন্তু ইউরোপের বিভিন্ন সময় বিভিন্ন কারণে ইউরোপে পাড়ি জমিয়েছে এবং ইউরোপে তাদের বসতি স্থাপন করেছে স্থায়ীভাবে। আমরা আরো দেখবো যে উন্নত সংস্কৃতি সভ্যতা ও সংস্কৃতির নীলাভূমি বলা হয় ইউরোপকে বলা হয় সভ্যতা এবং সংস্কৃতির নীলাভূমি, যা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে। উন্নত সংস্কৃতির জন্য মানুষ কিন্তু পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন সময়ে গমন করেছে। এই উন্নত সংস্কৃতির জন্য মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, যেমন ইউরোপ এশিয়া থেকে মানুষ কিন্তু এই ইউরোপে গমন করেছে। এবং এই ইউরোপীয় মুসলিম সম্প্রদায় বসতির অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই উন্নত সংস্কৃতি। উচ্চ শিক্ষা, মুসলিম রাষ্ট্রসমূহ হতে উচ্চ শিক্ষা লাভের জন্য অনেকে ইউরোপে পাড়ি জমায়। বিভিন্ন সময়ে বিভিন্ন স্কলারশিপ নিয়ে কিংবা আরো উন্নততর ডিগ্রি গ্রহণের জন্য এই বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে মানুষ ইউরোপে পাড়ি জমান এবং পরবর্তীতে তারা আর এই স্বদেশে বা নিজ দেশে আর ফিরে আসে না। এটাকে আমরা বলি ব্রেন ড্রেইন, মেধা পাচার। এই মেধা পাচারের ফলে সেখানে স্থায়ীভাবে যারা বসতি স্থাপন করেছে উচ্চ শিক্ষিত জনগোষ্ঠী, তারা কিন্তু সেখানে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে বা সেখানে কিন্তু তারা স্থায়ীভাবে বসবাস করে এবং ইউরোপীয় মুসলিম সম্প্রদায়ের বিকাশ ঘটে। রেনেসাঁ ফলে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করেছিল। ইউরোপীয় যেমন স্পেন, ইতালি, পর্তুগিজরা, তারপরে ব্রিটিশরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের বসতি উপনিবেশ স্থাপন করেছিল। এই উপনিবেশিক দেশে থেকে কিন্তু বিভিন্ন সময়ে ইউরোপ সেই এশিয়া এবং আফ্রিকায় বিভিন্ন দেশে যে উপনিবেশ স্থাপন করেছিল, সেই উপনিবেশিক দেশ থেকে কিন্তু এই সেই ইউরোপের সেই দেশে কিন্তু বিভিন্ন সময় মুসলমানরা আগমন করেছে এবং মুসলমানরা সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে, যার ফলে সেখানে মুসলিম সম্প্রদায়ের বিকাশ ঘটেছে। ইউরোপীয় মুসলমানদের আগমন, আমরা ইউরোপীয় মুসলমানদের আগমনের ইতিহাসের ইউরোপীয় মুসলমান তথা ইসলামের আগমনের ইতিহাস তিনটা পর্যায়ে ভাগ করতে পারি। ইউরোপে যে মুসলমান সম্প্রদায় বা ইসলাম আবির্ভাব ঘটেছে, এটাকে আমরা তিনটা ফেজে বা পাঠে অংশে আমরা বিভক্ত করতে পারি। একটা হচ্ছে প্রাচীন যুগ। এই প্রাচীন যুগকে আমরা ভাগ করব অষ্টম এবং নবম শতাব্দীর ভিতরে আবদ্ধ রাখবো, মধ্যযুগ 14 থেকে 16 শতাব্দী পর্যন্ত এবং আধুনিক যুগ। এই তিনটে পর্যায়ে কিন্তু ইউরোপে মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন সময়ে আগমন ঘটেছে। আমরা এর বিস্তারিত যাব। আমরা প্রথমে দেখব যে প্রাচীন যুগ। প্রাচীন যুগের ভিতরে আমরা বলছি যে অষ্টম এবং নবম শতাব্দী। এর ভিতরে আমরা দেখব যে ঐতিহাসিক বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রাচীন যুগ খ্রিস্ট অষ্টম এবং নবম শতাব্দীতে ইউরোপের তিনটা অঞ্চলে মুসলিম বসতি গড়ে উঠেছিল। প্রাচীন যুগে আমরা যদি প্রাচীন যুগের ইতিহাস বিশ্লেষণ করি তাহলে দেখব যে সেই সময় খ্রিস্টীয় অষ্টম ও নবম শতাব্দীতে ইউরোপের তিনটা অঞ্চলে মূলত মুসলিম বসতি গড়ে উঠেছিল। একটা হচ্ছে আন্দালুস বা স্পেনে, আরেকটা হচ্ছে সিসিলিতে, আরেকটা হচ্ছে ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটে। এই তিনটা অঞ্চলে কিন্তু বিভিন্ন সময় মুসলিমদের প্রাথমিক পর্যায়ে ইউরোপের ভূমিতে মুসলমানদের আগমন করেছিল। এই অঞ্চলকে কেন্দ্র করে আমরা এই অঞ্চল সম্পর্কে একটু বিস্তারিত দেখব। আল আন্দালুস বা স্পেন। আমরা জানি যে 711 খ্রিস্টাব্দে তারিক বিন জিয়াদের নেতৃত্বে আন্দালুসিয়া তথা স্পেনের উমাইয়া শাসন প্রতিষ্ঠা
বা স্পেন জয়, এটা হচ্ছে একটা মুসলিম ইতিহাসে একটা গৌরবোজ্জ্বল অধ্যায় বহন করে আছে। আমরা তার ইতিহাস যদি দেখি, সেই সময় মুসলিমরা দিগ্বিজয়ে বের হয়েছিল এবং উমাইয়া খলিফা আল ওয়ালিদের সময়ে মুসলিম সৈন্যবাহিনী সমগ্র ইউরোপের বলা হয় ইউরোপের যে পশ্চিম ইউরোপ এবং দক্ষিণ ইউরোপের অধিকাংশ অঞ্চল মুসলিমরা সেই সময় দখল করে নিয়েছিল সেই সময়। এবং এই 712 খ্রিস্টাব্দে তারিক বিন জিয়াদের নেতৃত্বে মুসা বিন নুসায়ের প্রধান সেনাপতি, তার অধীনস্থ সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে কিন্তু আন্দালুসিয়া তথা স্পেন এবং উমাইরা জয় করেছিল আল ওয়ালিদের সময়কালে। সেই সময়ে আমরা যদি তার ইতিহাস দেখি, যে সেই সময়ে যখন মুসলমানরা স্পেনে জয় করেছিল, আমরা যদি সেই সময় দেখি, তাহলে আমরা দেখবো যে তার ইউরোপের মুসলমানদের আগমনের প্রাচীন যুগের এই সময়ে আমরা জানি যে আন্দালুসিয়া তথা স্পেনে সেই সময় সিউটা যে দ্বীপ ছিল, সিউটা দ্বীপে শাসন করা ছিল কাউন্ট জুলিয়ান্স। এই কাউন্ট জুলিয়ান্স আমন্ত্রণে কিন্তু মুসা বিন নুসায়ের স্পেন তিনি মুসা বিন নুসায়েরকে স্পেন আক্রমণে আমন্ত্রণ জানিয়েছিল। এই তার আমন্ত্রণে সাড়া দিয়ে কিন্তু মুসা বিন নুসায়ের স্পেনে মুসলিম অভিযান প্রেরিত করেছিল। আমরা সেই সবাই জানি যে সেই সময় ছিল, এই সময় স্পেনের জনসাধারণ বিশেষ করে সার্প এবং ইহুদিরা ছিল নির্যাতিত, এবং সেই সময় স্পেনের শাসনকর্তা ছিল গথিক রাজা। এই আন্দালুস তথা স্পেনে গথিক রাজা শাসন করতে, এই গথিক শাসন নির্যাতনের শিকার ছিল ইহুদি এবং এই সার্পরা। এবং এই নির্যাতন থেকে মুক্তির জন্য তারা ব্যাপক হারে আফ্রিকায় মাইগ্রেশন করে এবং সেখানকার মুসলিম শাসক ছিল মুসা সেনাপতি, এবং তাকে এই স্পেন আক্রমণের জন্য আমন্ত্রণ জানায় গথিক রাজা রডারিক। এই রডারিকের শাসনে অতিষ্ঠ হয়ে স্পেনের জনগণ, তাছাড়াও সেই সময় সিউটা দ্বীপে যে শাসনকর্তা ছিল কাউন্ট জুলিয়ান, তিনি কিন্তু এই মুসা বিন নুসাইরকে আমন্ত্রণ জানিয়েছিল। কারণ গথিক রাজা রডারিকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিন্তু সেই সময় স্থানীয় অধিবাসী ক্ষুব্ধ ছিল, এবং এই তারই সূত্র ধরে কিন্তু মানে সেই সময়ে ইউরোপের ভূমিতে মুসলমানরা পদার্পণ করেছিল। এবং আমরা দেখবো যে মুসা তার সেনাপতি তারিককে, মুসা বিন নুসাইর তার সেনাপতি তারিক বিন জিয়াদকে আক্রমণের জন্য পাঠায়, এবং 711 খ্রিস্টাব্দে মুসলমান স্পেন জয় করে মুসলমানদের ইউরোপে পদার্পণ করেছিল। মুসলমানরা সেই সময় স্পেন জয় করে মুসলমানরা ইউরোপের ভূমিতে প্রথম আন্দালুস তথা স্পেনে মুসলমানরা পদার্পণ করেছিল। এবং এই মুসলমানরা কিন্তু তারপর থেকে দীর্ঘদিন মুসলমানরা এই স্পেনে ছিল। বলা হয় মুসলমানরা প্রায় 800 তথা 700 তথা 800 বছর স্পেনে মুসলমানরা শাসনকার্য পরিচালনা করেছে এই দীর্ঘ সময়, এবং তার সূত্র হয়েছিল এই স্পেনে আন্দালুসিয়ার সময়কাল থেকে। তা বাদে আমরা যদি আরো দেখি, সেই সময় নবম শতাব্দীতে স্পেনের আব্বাসীয়দের সময় ব্যাপকভাবে মুসলিম কার্যক্রম এই ইউরোপের ভূমিতে তথা স্পেনে লক্ষ্য করা যায়। সেই সময়ে এই আব্বাসীয় সময়ে ইউরোপিয়ান বা স্পেনের সাথে একটা সুন্দর ছিল এবং অফিসিয়ালি যোগাযোগ সৃষ্টি হয়েছিল সেই সময় স্পেনের সাথে, এবং পরবর্তীতে ইউরোপে মুসলমানগণদের পদার্পণের ভিত্তি হিসেবে রচিত হয় এই স্পেন, এবং বিভিন্ন সময় স্পেনে মুসলিমরা আগমন করেছিল। আমরা দ্বিতীয় পর্যায়ে যদি দেখি, তাহলে সিসিলি। তিউনিসিয়ার সেই সময় তিউনিসিয়ার আগলাবি যে শাসক আসাদ বিন ফুয়াতের সময়ে 827 খ্রিস্টাব্দে সিসিলিতে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়েছিল, এবং সিসিলির মাধ্যমে ইউরোপের মুসলমানদের পদচারণা শুরু হয়েছিল দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্বে প্রাচীন যুগের প্রথম পর্যায়ে আমরা দেখি যে আন্দালুস তথা স্পেন জয়, দ্বিতীয় পর্যায়ে এই সিসিলি আমরা দেখি যে শাসনকর্তা কাজী আসাদ বিন ফুয়াতের নেতৃত্বে কিন্তু এই সিসিলির মুসলমানদের অধিকার আসে। তিনি ছিলেন তিউনিসিয়ার আগলাবীয় বংশের শাসনকর্তা। তিনি কিন্তু এই সিসিলি দ্বীপ জয় করেছিল, এবং এই সিসিলি জয় করার মাধ্যমে ইউরোপের ভূমিতে প্রথম মুসলমানদের পদার্পণ ঘটেছিল দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে আমরা দেখবো যে ভূমধ্যসাগরীয় একটা দ্বীপ ক্রিট। এটা ক্রিট কিন্তু ভূমধ্যসাগরীয় এই ক্রিট দ্বীপ যে দখলের একটা প্রতিযোগিতা কিন্তু ইউরোপে সবসময় ছিল, এবং এই সময় যে আন্দালুসীয় বালুতি বংশের নেতৃত্বে স্পেনে বালুতি বংশের নেতৃত্বে 827 খ্রিস্টাব্দে ভূমধ্যসাগরীয় যে দ্বীপ ক্রিটে মুসলিম শাসনের গোড়াপত্তন শুরু হয়েছিল, এবং এই বালুতি বংশের নেতৃত্বে কিন্তু এই ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিট প্রথম মুসলিমদের হস্তগত হয়, এবং ভূমধ্যসাগরীয় দ্বীপে ক্রিটের মাধ্যমেও মুসলমানদের ইউরোপের ভূমিতে পদচারণা শুরু হয়েছিল সেই সময়, এবং মুসলমানরা এই সময় ভূমধ্যসাগরের এই অঞ্চলটি মুসলমানরা দখল করে নিয়েছিল এই ক্রিট দ্বীপকে। এবং তারপর থেকে এই প্রাচীন যুগের অধ্যায়ে যেমন আন্দালুসীয় বা স্পেন জয়
এবং সিসিলি জয় এবং ভূমধ্যসাগরীয় দ্বীপ এই ক্রিট জয়, এটা হচ্ছে কিন্তু মুসলমানদের ইউরোপে আগমনের প্রাচীনতম তথা সপ্তম এবং অষ্টম শতাব্দীর ভিতরে আবদ্ধ। আমরা এখন দেখবো যে মধ্যযুগের ইউরোপের ভূমিতে কিভাবে মুসলমানরা আগমন করেছিল। এরকম কয়েকটা কারণ, দুইটা অংশ। মধ্যযুগে ইউরোপের মুসলমানদের আগমনের চতুর্দশ এবং ষোড়শ শতাব্দীর ভিতরে আবদ্ধ ছিল। আমরা এই সময়কাল একটু দেখি। দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীতে আমরা দেখেছি, দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীতে উসমানীয় সালতানাত প্রতিষ্ঠার পর থেকে মূলত ইউরোপীয় অঞ্চলে মুসলমানদের লক্ষণীয় মাত্রার উপস্থিতি ঘটেছিল। আমরা ইউরোপের ভূমিতে যে মুসলমানদের এই আগমন, এটা আমরা উল্লেখযোগ্য পরিমাণ লক্ষ্য করব। তার পূর্বে আমরা যদি দেখি যে দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীতে এশীয় মাইনরে উসমানীয় সালতানাতের উত্থান, এটা কিন্তু মুসলমানদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ ছিল। এবং এই উসমানীয় সালতানাত প্রতিষ্ঠার পর থেকে ইউরোপের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের লক্ষণীয় মাত্রা উপস্থিতি লক্ষ্য করা যায়। আমরা জানি যে অটোমান সুলতান বা অটোমান শাসক সুলতান ওরখানের সময়ে, ওরখানের শাসনকাল ছিল বা 1326 থেকে 1359 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ওরখান ছিলেন উসমানীয় সালতানাতের দ্বিতীয় সম্রাট বা দ্বিতীয় সুলতান। তিনি ইউরোপে তুর্কি মুসলমানদের প্রবেশ ঘটান। তিনি ইউরোপে প্রথম তুর্কি মুসলমানদের প্রবেশ ঘটে। তা এই ওরখানের শাসনামলে ইউরোপের ভূমিতে তুর্কি তথা মুসলমানদের অনুপ্রবেশ ঘটেছিল। এই সময় ইউরোপে মুসলমানদের পদার্পণ ঘটের মূলত রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে। এই ওরখানের সময় ইউরোপের ভূমিতে তুর্কি তথা মুসলমানদের যে অনুপ্রবেশ ঘটেছিল, এটা হচ্ছে মূলত রাজনৈতিক কারণে। দ্বিতীয় সুলাইমানের সময় 1356 খ্রিস্টাব্দে দ্বিতীয় সুলাইমান, ওটোমান সুলতান দ্বিতীয় সুলাইমানের সময় তার শাসনকাল ছিল 1356 থেকে 1356 খ্রিস্টাব্দে দ্বিতীয় সুলেমান তিনি জিনপি দুর্গ দখল করেছিলেন। ইউরোপের সামরিক ঘাঁটি একটা জিনপি দুর্গ। এবং সুলতান প্রথম মুরাদ কর্তৃক বলকান অঞ্চল দখল, আমরা জানি গ্রেট মুরাদের সময় গোটা ইউরোপের অধিকাংশ অঞ্চল মুসলমানরা দখল করেছিল গ্রেট এই মুরাদের সময়। এবং দ্বিতীয় মুহাম্মদ কর্তৃক 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল স্থায়ীভাবে দখল, এটা কিন্তু মুসলমানদের তথা ইসলামের জন্য একটা অত্যন্ত গৌরবের বিষয়। এই কনস্টান্টিনোপল এবং ফতেহ মুহাম্মদ খানের নেতৃত্বে, এই দ্বিতীয় ফতেহ মুহাম্মদ খানের নেতৃত্বে কিন্তু কনস্টান্টিনোপল দখল। এই কনস্টান্টিনোপলের ইতিহাস অনেক প্রাচীন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিন্তু সেই সময় তার সাহাবীদের নিয়ে যখন একটা বৈঠক বসেছিলেন, তখন তিনি কিন্তু এই কনস্টান্টিনোপল সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি সেই কতই না ভাগ্যবান যে যার নেতৃত্বে এই কনস্টান্টিনোপলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হবে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সূত্র ধরে কিন্তু এই অটোমানরা বিভিন্ন সময় চেষ্টা করেছে এই কনস্টান্টিনোপল মুসলমানদের দখলে আনতে, কিন্তু ফাইনালি এটা দ্বিতীয় ফতেহ মুহাম্মদ খান বা দ্বিতীয় ফতেহ মুহাম্মদের নেতৃত্বে কিন্তু 1353 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল মুসলমানদের দখলে আসে। এবং এই কনস্টান্টিনোপলের দখলকে কেন্দ্র করে মুসলমানদের ব্যাপকভাবে ইউরোপের ভূমিতে মুসলমানরা পদার্পণ করেছিল। এবং 1476 খ্রিস্টাব্দে ক্রিমিয়া দখল অটোমানদের দ্বারা, এই ক্রিমিয়া দখলকে কেন্দ্র করে কিন্তু ব্যাপকভাবে মুসলমানদের পদার্পণ করেছিল ইউরোপিয়ান ভূমিতে। এবং 1480 খ্রিস্টাব্দে ইটালির টরেন্টো দুর্গ দখল, ইটালি রোম সাম্রাজ্যের অধীনে কিন্তু মুসলমানরা তথা অটোমানরা রোম সাম্রাজ্যের অধীন থেকে কিন্তু এই টরেন্টো দুর্গ দখল করেছিল। এভাবে বিভিন্ন সময়ে এই মধ্যযুগে অটোমানদের নেতৃত্বে মুসলমানরা কিন্তু ইউরোপের ভূমিতে পদার্পণ করেছিল বিভিন্ন সময়। এবং এই অটোমানদের সময়ে কিন্তু গোটা ইউরোপ মুসলমানদের দখলে এসেছিল। এবং ইউরোপের অধিকাংশ অঞ্চল, পশ্চিম ইউরোপ এবং দক্ষিণ ইউরোপের অধিকাংশ অঞ্চল কিন্তু মুসলমানদের দখলে এসেছিল ব্যাপক হারে। এবং এই সময়ে মুসলমানদের ইউরোপের ভূমিতে আগমন ঘটেছিল। আমরা দেখি যে সেই সময়ে ইউরোপের ভূমিতে মুসলমানদের আগমনের প্রাচীন পর্যায়ে আমরা আধুনিক পর্যায়ে আমরা এখন দেখব যে আধুনিক যুগে ইউরোপের ভূমিতে মুসলমানদের আগমন তথা পদার্পণ। আধুনিক যুগে মুসলমানরা ইউরোপে আগমন করে তাদের মৌলিক চাহিদা পূরণের উদ্দেশ্যে। আধুনিক যুগের যেসব মানুষ ইউরোপে তথা মুসলমানরা ইউরোপের ভূমিতে আগমন করছে, এটা হচ্ছে মূলত তাদের মৌলিক চাহিদা পূরণের উদ্দেশ্যে। এই প্রয়োজনগুলো বিভিন্ন রকম হইতে পারে, যেমন আমরা বলবো যে উপনিবেশিক যুগে অর্থনৈতিক প্রয়োজনে, উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে, রাজনৈতিক কারণে, ভাগ্যের উন্নয়নে, এই বিভিন্ন কারণে কিন্তু আধুনিক যুগে ইউরোপের ভূমিতে মুসলমানদের পদার্পণ ঘটতে শুরু করেছে। এবং এই সম্পর্কে আমরা যদি বিস্তারিত দেখি, তাহলে আমরা নিচে দেখি ইউরোপের বিভিন্ন জাতিগোষ্ঠীর আমরা আরো একটু বিস্তারিত একটু দেখি। তাহলে আধুনিক যুগের উপনিবেশিক যুগ, আমরা জানি যে আধুনিক যুগে তথা অষ্টাদশ শতাব্দীতে ইউরোপ এবং ইউরোপের বিভিন্ন উপনিবেশিক দেশ যেমন ফ্রান্স,
স্পেন, পর্তুগিজ, ইতালি, এইগুলো দেশগুলো, ব্রিটেন, এই দেশগুলো কিন্তু আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করেছে বিভিন্ন সময়ে, বিভিন্ন অজুহাতে, বিভিন্ন কারণে। এবং এই উপনিবেশিক দেশগুলো থেকে কিন্তু বিভিন্ন সময়ে জনগণ কিন্তু সেই উপনিবেশিক দেশে আগমন করেছে, এবং এই উপনিবেশিক অঞ্চল থেকে কিন্তু আগমন করেছে অনেক সময় তারা ছিল, অনেক অংশ ছিল মুসলমান। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ সবচেয়ে বড় উদাহরণ দেই, যেমন স্পেন যখন উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চলে মুসলিম অধ্যুষিত উত্তর আফ্রিকা যখন উপনিবেশ স্থাপন করেছে, তখন কিন্তু এই বিশেষ করে আলজেরিয়া যখন স্বাধীনতা আন্দোলনের জন্য সংগ্রামে লিপ্ত, তখন কিন্তু ফ্রান্স একটা শর্ত দিয়েছিল যে যেসব আলজেরীয় স্বাধীনতা ফ্রান্সে আলজেরিয়ায় ফ্রান্সের শাসন মেনে নেবে তাদেরকে ফ্রান্সের নাগরিকত্ব প্রদান করা হবে। এবং এই সময়ে অনেক আলজেরীয় ফ্রান্সের হয়ে, আলজেরিয়ার অধিবাসী ফ্রান্সের হয়ে আলজেরীয় নিজের বিরুদ্ধে নিজেরাই যুদ্ধ করেছে, এবং তারা একসময় ফ্রান্সে অভিবাসিত হয়েছে। এভাবে ইউরোপের ভূমিতে অনেক সময় বিভিন্ন কারণ বিভিন্ন সময় মুসলিমরা অভিবাসিত হয়েছে এই উপনিবেশিক যুগে। অর্থনৈতিক প্রয়োজনে অর্থনৈতিক প্রয়োজনে বিভিন্ন সময়ে এই বিভিন্ন মানুষ ইউরোপের ভূমিতে পদার্পণ করেছে, এবং অর্থনৈতিক বা উন্নত জীবনযাপনের আশায় কিন্তু মানুষ বিভিন্ন সময় ইউরোপে অর্থনৈতিক প্রয়োজনে বিভিন্ন মানুষ ইউরোপে আগমন করছে, এবং এর মুসলমানরা কিন্তু তার ব্যতিক্রম নয়। উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে বিভিন্ন মুসলিম দেশ থেকে কিংবা অন্যান্য অঞ্চলতে মুসলমানরা বিভিন্ন সময়ে মুসলিম ছাত্র কিংবা বুদ্ধিজীবীরা কিংবা স্কলাররা বিভিন্ন সময়ে স্কলারশিপ নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছে। তারা আর স্বদেশে ফিরে আসে নাই, সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে। এটা ইউরোপের ভূমিতে মুসলিমদের উদ্ভব বা বিকাশের একটা অন্যতম কারণ। বা রাজনৈতিক কারণে আমরা যদি বলি, যে রাজনৈতিক কারণে বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে যুদ্ধ বিগ্রহ কথা, সাম্প্রদায়িক ইত্যাদি কারণে বিভিন্ন অঞ্চলতে ইউরোপের ভূমিতে মুসলিমরা আগমন করেছে। যেমন আমরা যদি দেখি যে আমেরিকার নেতৃত্বে ন্যাটো বাহিনী তথা ইঙ্গো মার্কিন হামলায় আফগানিস্তান কিংবা ইরাকে দীর্ঘদিন আজ থেকে প্রায় 20 বছর ধরে চলা সংঘাত, সংঘাতে বস্তুচ্যুত মানুষ কিন্তু বিভিন্ন সময়ে পাড়ি জমাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। যেমন আমরা যদি দেখি যে সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেন, ইতালি এইসব অঞ্চলে কিন্তু পর্তুগাল এখানে অঞ্চলে কিন্তু বিভিন্ন সময়ে সিরিয়ান মুসলমানরা পাড়ি জমাচ্ছে রাজনৈতিক সহিংসতার জন্য। এবং এই সময়ে তারা বিভিন্ন সময়ে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে তারা কিন্তু বসতি স্থাপন করছে, এবং এই ইউরোপের বিভিন্ন দেশে যেসব মুসলমানরা বসতি স্থাপন করছে তারা একসময় ইউরোপীয় মুসলিম সম্প্রদায়ের বিকাশে অন্যতম মেকানিজম হিসেবে কাজ করবে। এবং ভাগ্যের উন্নয়নে নিজ দেশে তথা দরিদ্র এশিয়া এবং আফ্রিকার দরিদ্র অঞ্চল থেকে মানুষ বা মুসলমানরা ভাগ্যের উন্নয়নের জন্য ইউরোপিয়ান বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে, এবং সেখানে তারা স্থায়ীভাবে বসতি স্থাপন করছে। এবং এই ভাগ্যের উন্নয়ন কিন্তু আধুনিক যুগে ইউরোপের মুসলিমদের বসতি স্থাপন তথা ইউরোপীয় মুসলিম সম্প্রদায়ের উদ্ভব বা বিকাশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। সুতরাং উপনিবেশিক যুগে বা উপনিবেশিক কারণে, অর্থনৈতিক প্রয়োজনে, উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে, রাজনৈতিক কারণে এবং ফাইনালি ভাগ্যের উন্নয়নে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে মুসলিমরা ইউরোপের বিভিন্ন দেশে বসতি স্থাপন করছে তথা মুসলিম সম্প্রদায়ের উদ্ভবে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। ইউরোপের বিভিন্ন জাতিগোষ্ঠী মুসলিম জাতিগোষ্ঠী রয়েছে, এবং এই মুসলিম জাতিগোষ্ঠী ইউরোপের যে বিভিন্ন মুসলিম জাতিগোষ্ঠী রয়েছে এই মুসলিম জাতিগোষ্ঠীর ভিতরে উল্লেখযোগ্য রয়েছে ইউরোপের অধিকাংশ মুসলিমরা এসেছে মূলত এশীয় অঞ্চল থেকে। এশীয় অঞ্চলের ভিতরে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে মূলত অধিকাংশ সংখ্যক মুসলমান ইউরোপের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় সেই সময় ইউরোপের ভূমিতে পদার্পণ করেছে। যেমন উপনিবেশিক দেশ হিসেবে উত্তর আফ্রিকা থেকে মুসলমানদের পদার্পণ করেছে ইউরোপে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, বার্মা, ফিলিপাইন হতে মুসলমানরা ইউরোপে এসেছে। ইউরোপের তুরস্ক সহ বলকান অঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। ইউরোপের অধিকাংশ মুসলমান হলো সুন্নি মতাবলম্বী। আমরা যদি দেখি এই বিভিন্ন জনগোষ্ঠী কিভাবে গেছে, এখানে যেমন এশীয় দেশ থেকে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এবং এই অঞ্চল থেকে আমরা জানি এই সাবকন্টিনেন্ট একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল, এবং ব্রিটিশ উপনিবেশ থাকাকালীন সময়ে এই উপনিবেশিক দেশের থেকে কিন্তু সেই সময় বিভিন্ন মানুষ এই ভারতীয়রা ব্রিটেনে অবস্থান করছে, এবং এই তাদের একটি উল্লেখযোগ্য অংশ ছিল মুসলমানরা, এবং এই ইউরোপের ভূমিতে মুসলিমদের উত্থানে এই মুসলমানরা অন্যতম
উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তারপরে তাছাড়া আফ্রিকা থেকে মুসলিমদের পদার্পণ করেছে ইউরোপে, যেমন উত্তর আফ্রিকার অধিকাংশ অঞ্চল বা দেশ ছিল ইউরোপের কয়েকটা দেশ আছেন ফ্রান্স, পর্তুগিজ, ইতালির বা স্পেনের উপনিবেশ। এবং এই উপনিবেশিক সময়ে কিন্তু এইসব দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানরা অভিবাসিত হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে, এবং সেই সময় মুসলিম সম্প্রদায়ের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তারপরে চীন বা বার্মা এই অঞ্চল থেকে বিভিন্ন সময় নির্যাতনের ফলে মুসলমান ইউরোপের বিভিন্ন ভূমি থেকে ইউরোপের বিভিন্ন অঞ্চলে আবির্ভাব ঘটেছে। ইউরোপের তুরস্ক যখন বলকা ইউরোপের তুর্কি সাম্রাজ্য যখন গৌরবোজ্জ্বল অধ্যায় তুর্কিদের অটোমানদের, তখন কিন্তু ইউরোপের ভূমিতে মুসলমানদের পদার্পণ করেছে উল্লেখযোগ্য হারে, এবং মুসলিম এবং তাদের সূত্র ধরে কিন্তু বলকান অঞ্চল মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। এবং ইউরোপের অধিকাংশ মুসলিম আমরা যারা দেখি যে অধিকাংশ মুসলিম হচ্ছে সুন্নি মতাবলম্বী। সুতরাং ইউরোপের বিভিন্ন মুসলিম সংঘর্ষ তারা হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠীর। ইউরোপীয় মুসলমানদের বর্তমান প্রেক্ষাপট, যেমন জার্মান সেন্ট্রাল ইনস্টিটিউশন ইসলাম আর্কাইভ, জার্মান সেন্ট্রাল ইনস্টিটিউশন ইসলাম আর্কাইভ এর মতে 2007 সালে ইউরোপে মুসলমানদের সংখ্যা ছিল 53 মিলিয়ন। গোটা ইউরোপে মুসলমানদের সংখ্যা ছিল 2007 সালে 53 মিলিয়ন, গোটা ইউরোপ, সমগ্র ইউরোপে, যার মধ্যে 16 মিলিয়ন মুসলমানভুক্ত দেশে বসবাস করে। গোটা ইউরোপে মুসলমান আছে 53 মিলিয়ন, এর ভিতরে 16 মিলিয়ন আছে ইউরোপের বলকান অঞ্চল তথা মুসলিম অধ্যুষিত যে ইউরোপের যে অঞ্চলগুলো মুসলিম অধ্যুষিত সেই অঞ্চল আছে 16 মিলিয়ন, বাকিগুলো ইউরোপের বিভিন্ন অঞ্চলে, এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং সামগ্রিকভাবে এদের সংখ্যা, গোটা ইউরোপে মুসলমানদের সংখ্যা হচ্ছে আমরা বলছি যে 53 মিলিয়ন। এই সংখ্যাটা হচ্ছে জার্মান সেন্ট্রাল ইনস্টিটিউশন ইসলাম আর্কাইভ এর তথ্য মতে। তারপরে আইথার প্যান তার মতে তিনি একটা মত দিয়েছেন যে 2050 সালে ইউরোপে প্রতি 5 জনে একজন হবে মুসলিম। এই আইথার প্যান তিনি একটা বলছেন যে 2021 সালের ভিতরে 2050 সালের ভিতরে গোটা ইউরোপের প্রতি 5 জনে একজন হবে, গোটা ইউরোপের প্রতি 5 জনের একজন হবে মুসলমান। এবং আমরা যদি আরো দেখি যে ফিলিপ জেন্স ইনি বলেছেন যে 2021 সালের ভিতরে ইউরোপের মোট জনসংখ্যার 25% হবে মুসলমান। 2021 সালের দিকে এসে মুসলমানের জনসংখ্যা হবে, গোটা ইউরোপের মুসলমান জনসংখ্যা হবে 25%, যে জনসংখ্যা হবে যা গোটা ইউরোপে তার ভিতরে 25% হবে মুসলমান। এটা হচ্ছে ফিলিপ জেন্স, তিনি বলছেন যে এই কথা বলছেন যে 2021 সালে হবে 25%। আমরা যদি অঞ্চল ভিত্তিতে দেখি, ইউরোপের মূলত 5টি দেশে মুসলিম সম্প্রদায়ের বাস। ইউরোপের 5টা দেশে মুসলিম সম্প্রদায়ের 5টা অঞ্চলে, যেমন ইউরোপের 5টা অঞ্চলে মুসলমান 10% এর বেশি, যথা আলবেনিয়ায় 75% মুসলমান, সাইপ্রিয়ায় 24.4, সাইপ্রাসে, যুগোস্লাভিয়ায় 21.5, বুলগেরিয়ায় 19.3 এবং জিব্রাল্টারে 10% মুসলমান। এগুলো বিভিন্ন অঞ্চলে মুসলমানদের বিভিন্ন, এবং এই সম্প্রদায়ের আলবেনীয়, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, আলজেরিয়া, কসোভো, সাইপ্রাস, এগুলো বিভিন্ন উপজাতি বিভিন্ন অঞ্চলে মুসলমানদের বসবাস এই ইউরোপের বিভিন্ন অঞ্চলে। আমরা যদি এখানে দেখি যে দেশ হিসেবে যেমন ব্রিটেনে 2.2 মিলিয়ন মুসলমান, যা মোট জনসংখ্যা 3.7%। ব্রিটেনে মুসলিম জনসংখ্যা 2.2, এবং মুসলিম যা মোট জনসংখ্যা 3.7। ফ্রান্সে 5.6 মিলিয়ন মুসলমান, যা 6.8% হচ্ছে মোট জনসংখ্যার, মোট জনসংখ্যা তার 6.8% হচ্ছে মুসলমান। স্পেনে 1 মিলিয়ন, যা মোট জনসংখ্যা 2.3%। স্পেনে। জার্মানিতে 3 মিলিয়ন মুসলিম রয়েছে, যা মোট জনসংখ্যা 3.6। বেলজিয়ামে 0.4 মিলিয়ন মুসলিম রয়েছে, যা মোট জনসংখ্যা 4%। ইতালিতে 8,25,000, যা মোট জনসংখ্যার 1.4%। সুইজারল্যান্ডে 3,11,000, যা মোট জনসংখ্যার 4.2%। আলবেনিয়ায় 2.2%, যা মোট জনসংখ্যার 70%। বুলগেরিয়ায় 5 লক্ষ, যা মোট জনসংখ্যার 4%। এগুলো ইউরোপের অঞ্চলে আরো অঞ্চল রয়েছে, তার ভিতরে এই অঞ্চলগুলোতে বেশি সংখ্যক মুসলমান অবস্থান করে, এবং তার একটা এখানে একটা সংখ্যা বা পরিসংখ্যান আমরা এখানে দেখলাম যে ইউরোপের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় যে মুসলিম জনসংখ্যা বসতি স্থাপন করেছে, তার ভিতরে এইসব অঞ্চলে মুসলিম জনসংখ্যা অধ্যুষিত, এবং এইসব অঞ্চলে মুসলমানরা যে পরিমাণ মুসলমান আছে আমরা সেই সম্পর্কে এখানে একটা ধারণা আমরা পেলাম।
ইউরোপে মুসলমানদের অবস্থান। ইউরোপের কোন কোন অঞ্চলে মুসলমানরা অবস্থান করে? ইউরোপে মূলত আলবেনিয়া, কসোভো, বসনিয়া, হার্সেগোভিনা এই সকল অঞ্চলে মুসলিমরা সংগঠিত। এগুলো হচ্ছে মূলত বলকান অঞ্চল। এই বলকান অঞ্চল দীর্ঘদিন আমরা জানি অটোমান শাসনের অধীনে ছিল। অটোমান তুর্কিদের শাসনে প্রভাবিত হয়ে এইখানে মূলত মুসলমানদের উল্লেখযোগ্য সংখ্যক বিকাশ ঘটেছে মুসলমানদের। তারপরে পশ্চিম ইউরোপের রোটেরডাম, আমস্টারডাম, ব্রাসেলস, ব্রুকলেন, স্টামফোর্ড শহরে মুসলিমরা উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম এখানে বসবাস করে এবং ইউরোপের এইসব অঞ্চলে মূলত মুসলমানরা সংখ্যায় অনেক বেশি। এই মুসলমানরা ধর্মীয় স্বাধীনতা, আমরা যদি মুসলমানদের ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটস এন্ড ফান্ডামেন্টাল ফ্রিডম ইসিএইচই, ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটস এন্ড ফান্ডামেন্টাল ফ্রিডমস ইসিএইচই, এটা ইউরোপের ধর্মীয় স্বাধীনতা প্রদানের পক্ষপাতী ইউরোপের একটা সামাজিক প্রতিষ্ঠান। এইটা ইউরোপের ধর্মীয় স্বাধীনতা, গোটা ইউরোপের ধর্মীয় স্বাধীনতা প্রদানের পক্ষপাতী, যা থেকে মুসলমানরা ব্যতিক্রম নয়। এই স্বাধীনতা থেকে ধর্মীয় স্বাধীনতা সবাই যদি পায় তা মুসলমানরা পাবে। সুতরাং ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, স্পেন ইসলাম রাষ্ট্রভাবে স্বীকৃত। ব্রিটেনে মুসলমানদের বা ইসলাম ধর্ম রাষ্ট্রভাবে স্বীকৃত একটা ধর্ম, জার্মানিতেও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটা ধর্ম, মুসলমানরা একটা সম্প্রদায়। ফ্রান্সেও একইভাবে, বেলজিয়ামে একইভাবে, স্পেনে ইসলাম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। ইতালি সরকার এবং মুসলমানদের জন্য মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। ইতালিতেও কিন্তু মুসলমানদের সাথে স্থানীয় যে খ্রিস্টান সরকার তাদের সাথে ভালো সম্পর্ক রয়েছে। নেদারল্যান্ডে ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে গুরুত্ব দেওয়া হয় মুসলমান সংস্কৃতিকে। ইউরোপের মুসলমানরা অন্য সম্প্রদায়ের স্বার্থে আঘাত না দিয়ে ধর্মীয় প্রথা, আচার আচরণ পালন করতে পারে। ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু মুসলমানরা অনেকটা স্বাধীনভাবে, আমরা যেহেতু দেখেছি ইউরোপিয়ান একটা অনেক দেশ আছে সেকুলার ধর্ম, সেকুলার, এবং এই জন্য ধর্মনিরপেক্ষ দেশ হওয়ার ফলে মুসলমানরা কিন্তু নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে। মুসলমানদের সংগঠন ইউরোপে মুসলমানদের যেসব সমগ্র ইউরোপের বিভিন্ন মুসলিম সংগঠনের মধ্যে সম্মানের সাধন এবং জাতীয় পর্যায়ে ধর্মীয় ও শিক্ষা সংস্কৃতিমূলক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমগ্র ইউরোপের বিভিন্ন মুসলিম সংগঠনের মধ্যে সম্মানের সাধন এবং জাতীয় পর্যায়ে ধর্মীয় ও শিক্ষা সংস্কৃতিমূলক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ইউরোপিয়ান মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন, যেমন ইসলামিক কাউন্সিল অফ ইউরোপ। ইসলামিক কাউন্সিল অফ ইউরোপ এটি একটি সমন্বয়ক সংস্থা। এই সমন্বয়ক সংস্থা সমগ্র ইউরোপের বিভিন্ন মুসলিম সংগঠনের মধ্যে এবং জাতীয় পর্যায়ে ধর্মীয় ও শিক্ষা সংস্কৃতির গুরুত্বপূর্ণ এই সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া ইউনিয়ন অফ মুসলিম অর্গানাইজেশন বা ইউএমও হলো যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের সকল মুসলমানদের সমন্বয়ক সংস্থা হচ্ছে এই ইউএমও, ইউনিয়ন অফ মুসলিম অর্গানাইজেশন। এছাড়াও মুসলমানদের অন্যান্য সংগঠনের ভিতরে উল্লেখযোগ্য রয়েছে ব্রিটেনের মুসলমানদের অন্যান্য সংগঠনের মধ্যে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন এবং ইউকে কাউন্সিল অফ ইম্মা, ইসলামিক ফাউন্ডেশন এবং ইউকে কাউন্সিল অফ ইম্মা, মুসলিম স্টুডেন্ট ট্রাস্ট, এগুলো হচ্ছে ব্রিটেনের মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করে থাকে এবং দাবি দাবাগুলো সরকারের কাছে পেশ করে থাকে এই সংগঠনের মাধ্যমে। অনুরূপভাবে ফ্রান্সে মুসলমানদের প্রধানত দুইটা প্রতিষ্ঠান রয়েছে। একটা হচ্ছে the Federation of the French Muslims FFM এবং Union of the Islamic Organization of France UIOF। এগুলো হচ্ছে মূলত ফ্রান্সের মুসলমানদের অধিকার নিয়ে কথা বলে মুসলিমদের সংগঠন। এবং স্পেনে রয়েছে দ্য ফেডারেশন অফ স্প্যানিশ ইসলামিক এন্টিটিস বা ESIF এবং দ্য ইউনিয়ন অফ ইসলামিক কমিউনিটিস অফ স্পেন, এগুলো হচ্ছে স্পেনের মুসলমানদের সংগঠন। জার্মানিতে রয়েছে ইসলামিক্স জেমিনিস জাম্মা ও নূর, এটা হচ্ছে স্প্যানিশ ভাষায়, এটা হচ্ছে স্পেনের মুসলমানদের বিভিন্ন সময় তাদের মুসলমানদের স্বার্থ নিয়ে কথা বলে এই সব সংগঠনগুলো মুসলমানদের সংগঠন। আমরা দেখবো এখন ইউরোপে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা। ইউরোপের প্রায় সর্বোচ্চ মুসলিম সম্প্রদায়ের জন্য সম্প্রদায় বা ব্যক্তি মালিকানাধীন স্বাধীন ইসলামিক সেন্টার বা প্রতিষ্ঠান রয়েছে। ইউরোপের প্রায় সর্বত্র মুসলিম সম্প্রদায়ের জন্য মুসলিম সম্প্রদায়ের সামগ্রিকভাবে অথবা ব্যক্তি মালিকানাধীন স্বাধীন ইসলামিক সেন্টার তথা প্রতিষ্ঠান রয়েছে। ইউরোপের প্রায় সব দেশে এই ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা বিদ্যমান রয়েছে। তা সত্ত্বেও মুসলমানরা সন্তানকে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকে, কারণ আমরা জানি ইউরোপ হচ্ছে নানা ধর্ম বর্ণ সংস্কৃতির একটা দেশ এবং সেখানে
ধর্মনিরপেক্ষ অধিকাংশ ইউরোপিয়ান দেশ হচ্ছে ধর্মনিরপেক্ষ। তারপর এই ধর্মনিরপেক্ষ দেশে ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা প্রচলিত, তার সত্ত্বেও মুসলমানরা তাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকে। 1962 সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছিল ইউকে ইসলামিক মিশন। প্রথম 1962 সালে লন্ডনে যখন ইউকে ইসলামিক মিশন, এটি এর একটি সমৃদ্ধ ইসলামিক সেন্টার রয়েছে ইউরোপে। এই ইউকে ইসলামিক মিশনের একটা সমৃদ্ধ ইসলামিক সেন্টার রয়েছে ইউরোপে। এই সেন্টার থেকে বিভিন্ন ইউরোপের ইসলামিক পুস্তক সম্পাদন করা হয়ে থাকে এই ইসলামিক সেন্টার থেকে। এবং ইউরোপের মসজিদগুলো আমরা জানি যে ইউরোপের মসজিদগুলো শুধু প্রার্থনা কেন্দ্র নয়, এগুলো মুসলিম সম্প্রদায়ের জন্য শিক্ষা ও সংস্কৃতির একটি মিলন কেন্দ্র। মুসলিম মসজিদগুলো শুধু যে মসজিদ নামাজের ব্যবস্থা করা হয় বা নামাজের উদ্দেশ্যে ব্যবহৃত হয় এটা নয়, এই ইউরোপিয়ান অধিকাংশ দেশে মসজিদগুলো কিন্তু তাদের মিলনের বা তাদের পুনর্মিলনের একটা অন্যতম কেন্দ্র। শিক্ষা সংস্কৃতির একটা মিলবন্ধন রচনা হয় এই মসজিদগুলো থেকে। ইসলাম সম্পর্কে শিশুরা তাদের প্রাথমিক যে জ্ঞান, মুসলিম শিশুরা প্রাথমিক জ্ঞান পেয়ে থাকে কিন্তু এই মসজিদগুলো থেকেই। সুতরাং ইউরোপের মুসলমানদের শিক্ষা ব্যবস্থা তাদের বিশেষ করে ব্যক্তি পর্যায়ে গড়ে উঠেছে। ইউরোপের রাজনীতিতে মুসলমান 2003 সালে ইউরোপিয়ান পার্লামেন্ট যে নির্বাচন হয়েছে, নির্বাচনে 11 জন মুসলিম প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। রাজনীতিতে ইউরোপের রাজনীতিতে মুসলমান নাম যদি দেখি তাই যে 2009 সালে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচন হয়েছিল। এখানে 11 জন মুসলিম প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এই ইউরোপিয়ান পার্লামেন্টের মোট 786 জন সদস্যের মধ্যে 24 জন মুসলমান সদস্য রয়েছে। সবকিছু মিলে ইউরোপের বিভিন্ন দেশ থেকে মোট 24 জন মুসলমান প্রতিনিধি রয়েছে ইউরোপিয়ান পার্লামেন্টে। আবার আমরা যদি অন্যভাবে দেখি যে বেলজিয়ামে 2003 সালে পার্লামেন্ট নির্বাচনে 4 জন প্রার্থী এবং 2007 সালে নির্বাচনে 168 আসনের মধ্যে 71 জন প্রার্থী বেলজিয়ামের নির্বাচনে অংশ নেয় এবং 36 জন জয়ী হয়, যার মধ্যে 4 জন কিন্তু মহিলা মুসলিম। 36 জন মুসলিম জয়ী হয় এবং তার মধ্যে 4 জন এই বেলজিয়ামে। এবং ডেনমার্কের পার্লামেন্ট নির্বাচনে 2 জন মুসলিম সদস্য রয়েছে। ডেনমার্ক পার্লামেন্টে 2 জন মুসলিম সদস্য রয়েছে। তারপরে আমরা যদি দেখি যে ফ্রান্সের ইতিহাসে প্রথম মুসলিম মন্ত্রী হচ্ছেন আজম বেগাগ। এই আজুজ বেগাগ তিনি কিন্তু ফ্রান্সের ইতিহাসে প্রথম মুসলিম মন্ত্রী। বর্তমানে 3 জন মন্ত্রী রয়েছে ফ্রান্সের মন্ত্রিসভায়, তারা মুসলিম। তারপরে জার্মান পার্লামেন্টে 5 জন মুসলিম সদস্য রয়েছে। শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী একজন মুসলিম, জার্মান পার্লামেন্টের শ্রম এবং সমাজ কল্যাণ মন্ত্রী একজন মুসলিম। মোট 5 জন মুসলিম সদস্য রয়েছে পার্লামেন্টে। তারপরে আমরা যদি দেখি ইতালি পার্লামেন্টে একজন প্রভাবশালী সদস্য হলো রশিদ খলিল, ইতালিয়ান পার্লামেন্টের মুসলিম সদস্য। নেদারল্যান্ড পার্লামেন্টে গুরুত্বপূর্ণ সদস্য হলো আয়ান হিরসি আলী। এই পার্লামেন্টে তিনি পার্লামেন্টের নিম্নকক্ষের 8 জন মুসলিম সদস্য রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন আয়ান হিরসি আলী। সুইডিশ পার্লামেন্টে 3 জন মুসলিম সদস্য রয়েছে। যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসে 5 জন মুসলিম সদস্য রয়েছে এবং 2011 সালে হাউস অফ কমন্স নির্বাচনে কনজারভেটিভ পার্টি থেকে 3 জন মুসলিম প্রার্থী জয়ী হয়। যুক্তরাষ্ট্র সর্বশেষ 2019 সালে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে 3 জন মুসলিম প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছে এবং লেবার পার্টি থেকে 12 জন প্রার্থী জয়ী হয়েছেন, যারা সবাই মুসলিম। বর্তমান লন্ডন সিটির মেয়র মোহাম্মদ সাদিক একজন মুসলিম। সুতরাং ইউরোপের রাজনীতিতে মূলত মুসলিমরা আস্তে আস্তে প্রাধান্য বিস্তার করতে শুরু করেছে। ইউরোপের মুসলিম নারীর অবস্থা। আধুনিক যুগে নারী পুরুষের সমতা অধিকার স্বীকৃত ইউরোপের মুসলিম নারীরা আর্থসামাজিক সকল ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। প্রায় সকল পেশায় নারীর উপস্থিতি লক্ষণীয়। মসজিদগুলোতে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে নারীরা কিন্তু বৈষম্যের শিকার হয়। যেমন মহিলারা হিজাব ব্যবহার করে, যেটা ফ্রান্সে কিন্তু সব স্থানে অনুমোদিত নয়। তবে সামগ্রিকভাবে বিবেচনায় আমরা যদি বলি, নারীরা শিক্ষা, কর্মক্ষেত্র এবং জীবনযাপনের যথেষ্ট সুযোগ সুবিধা বা স্বাধীনতা ভোগ করে থাকে এই ইউরোপে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এই ইউরোপে মুসলমানদের উত্থান বা সম্প্রদায় বা বিকাশের আরো যদি উল্লেখযোগ্য রকম তোমাদের যদি আরো জানার অবশ্যই তোমরা জানতে পারবা। এম আলী কেপ্তানি তার মুসলিম মাইনরিটিস ইন দ্য ওয়ার্ল্ড টুডে এই বইয়ে তোমরা বিস্তারিত ভাবে পেয়ে যাবো। তবে জনস এন্ড নেলসন মুসলিমস ইন ওয়েস্টার্ন ইউরোপ এই বইতে কিন্তু আমরা উল্লেখযোগ্য রকমের ম্যাটেরিয়ালস পেয়ে যাব। তারপরে বিভিন্ন অনলাইন ম্যাগাজিনে এই সম্পর্কে আমরা পাবো, তারপরে অনলাইন বা উইকিপিডিয়ায় আমরা কিন্তু এই বিস্তারিত এই সম্পর্কে পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটা করোনাকালীন সময়ে এই বন্ধের ভিতরেও তোমাদের কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করবে। এই
আজকের ক্লাস। তো সে পর্যন্তই, সকালে সুস্থ থেকো, ভালো থেকো।